বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং গ্রামগঞ্জ এবং শহর বন্দরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ক্লাসটি উপভোগ করছো, সবাইকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি তোমাদের গত দিনে একটি ভিডিও ক্লাস দিয়েছিলাম, তোমরা অনেকে সাড়া জাগিয়েছ, উজ্জীবিত হয়েছে যে স্যার আরও ভিডিও ক্লাস আমাদের দেন। আমি প্ল্যান করছি ধারাবাহিকভাবে আমি কোভিড-19 পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আভ্যন্তরীণ অনলাইন ক্লাসের পাশাপাশি এই ভিডিও ক্লাসগুলো ইউটিউব চ্যানেলে আপলোড করতে থাকবো, ফেসবুকেও দিব। কারণ এই ক্লাসগুলো যদি আমি ইউটিউবে আপলোড করে রাখি, যারা হয়তো বা শিডিউল টাইমে ক্লাসটা করতে পারবে না, 24 ঘন্টার মধ্যে বা 2-4 দিন পরে হোক, যে কোনো সময় হোক, সেই ক্লাসটি তোমরা করে নিতে পারবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে তোমাদের বর্গ নির্ণয় করার জন্য মজার টিপস দিয়েছিলাম। 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার বর্গ কীভাবে করতে হয় এটুকু তো তোমাদের মুখস্থ করতেই হবে। তাছাড়া 40 থেকে 60 পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ কীভাবে করতে হয় সেটা শিখিয়েছি। তারপর কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কে 0 থাকে, সেগুলোর বর্গ কীভাবে করতে হয় সেটাও শিখিয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটা টিপস দিয়েছিলাম, কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কে যদি 5 থাকে, এটা তো খুব সহজ, যে একক স্থানীয় অঙ্কে 5 থাকলে তার বর্গটা কীভাবে করতে হয় সেটাও শিখেছি। আর আমি কথা দিয়েছিলাম যে আরও 2টি টিপস রয়েছে, যে 90 থেকে 100 পর্যন্ত সংখ্যার বর্গ কীভাবে করতে হবে, এবং 21 থেকে যে আমরা অন্যান্য সংখ্যাগুলো বা যে কোনো সংখ্যার বর্গ কীভাবে করতে হয় 4টি নিয়মের বাইরেও আরেকটি নিয়ম আছে, সেই নিয়মটি আজকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কথা দীর্ঘায়িত না করে আমরা দ্বিতীয় ভিডিও ক্লাস শুরু করি। তোমরা সবাই প্রস্তুত হয়ে যাও খাতা কলম এবং বই নিয়ে। সবার প্রথমে বর্গ নির্ণয়ের কৌশল, 5টি কৌশলের মধ্যে 3টি দেওয়া হয়েছে অলরেডি। আজকে আমি দিব 4র্থ টিপস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু মনোযোগ দিয়ে তোমরা উপভোগ করো। পদ্ধতি বা কৌশল 4 নাম্বার, 90 থেকে 100 পর্যন্ত সংখ্যার বর্গ কীভাবে করব। ধরো যে আমরা ক্যালকুলেটরে তো আমরা করে নিতে পারি। সপ্তম শ্রেণীতে অনেকেই হয়তো বা অনেকের ক্যালকুলেটর থাকে না, বা অনেকে ক্যালকুলেটর ব্যবহার জানে না, বা অনেকে ব্যবহার করতে দেয় না পরীক্ষার সময়। তখন আমরা কি করব, বহু নির্বাচনীতে চলে আসলে একটা 93 বর্গ কত, 98 বর্গ কত, বা কীভাবে করব। তখন আমরা তোমারও ক্যালকুলেটর নেই, তখন আমরা এই মজার কৌশলগুলো দিয়ে আমরা বর্গ করে ফেলতে পারবো। তাহলে 90 থেকে 100 পর্যন্ত সংখ্যার বর্গ কীভাবে করব। ধরো 98 একটা সংখ্যা, এর বর্গ কত, তো এর বর্গ মানে কি, তার উপরে স্কোয়ার দিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা মনে রাখ, 98 100 থেকে কত কম, 2 কম। কত কম, 2 কম। তাহলে 2 এর ডাবল কত, 2 দুগুণা 4, 2 এর ডাবল হচ্ছে 4। তাহলে 100 থেকে 4 বিয়োগ করে দিতে হবে। 100 থেকে 4 বিয়োগ করলে কত হবে, 100 থেকে 4 বিয়োগ করলে নিশ্চয়ই 96। এই 96টা আমরা এখানে দিয়ে দিব। তারপর কি করবো আমরা, এই যে 2 বাদ দিলে এই 2 এর বর্গ করে দিতে হবে। 2 এর বর্গ কত, 4। এখানে 4 না দিয়ে আমরা দিব 04। তাহলে আমার 98 বর্গ হয়ে গেল। আরেকটা দেখো তোমরা, 93 এর বর্গ কত, 93 এর পর স্কোয়ার চিহ্ন দিব, বর্গ চিহ্ন দিব আমরা। তাহলে এটা 100 থেকে কত কম, 7 কম। কত কম, 7 কম। এখানে 7-এর ডাবল কত, 14। তাহলে 100 থেকে 14 বিয়োগ করলে কত হবে, নিশ্চয় 86। তাহলে আমরা এখানে 86 দিয়ে দিব, 86। আর যথারীতি 7-এর বর্গ কত, এটা তোমরা জানোই, তোমাদের বইয়ের 4র্থ পৃষ্ঠায় তো টেবিলে দেওয়া আছে 1 থেকে 20-এর বর্গ। আমি ওই দিন বুঝিয়ে দিয়েছি, তোমরাও নিশ্চয়ই মুখস্থ করে ফেলছো, আমারও মুখস্থ হয়। 7-এর বর্গ কত, 7 7 14 না, 7 7 49 হয়ে গেল। আর একটা দিই আমরা 95-এর বর্গ কত হবে, যথারীতি 100 থেকে কত কম, এটা 5 কম। 100 থেকে কত কম, 5 কম। আর নিয়ম কি, যত কম তার দ্বিগুণ। তাহলে 5-এর দ্বিগুণ কত, 10। তাহলে 100 থেকে 10 কত কম,
10 বিয়োগ করলে কত হবে? 100 থেকে যত দ্বিগুণটা কত কম, যে 100 থেকে 5 কম, 5-এর দ্বিগুণ কত? 10। তাহলে 100 থেকে 10 বিয়োগ করলে কত হবে? 90। তাহলে এখানে আমরা দিয়ে দেবো 90। আর যথারীতি আরেকটা নেই কি 5-এর বর্গ, যত কম তার বর্গ, 100 থেকে যত কম তার বর্গ, 5-এর বর্গ 25। তাহলে আমাদের হলো 9025। আমাদের 90 থেকে 100 পর্যন্ত এই যে মজার টিপস এটি জানা হয়ে গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবার যে কোনো সংখ্যা আমরা তো দিলাম একক স্থানে 0 থাকলে কী হবে, কোনো সংখ্যার একক স্থানে 5 থাকলে কত হবে, 40 থেকে 60 পর্যন্ত বর্গ নির্ণয়ের কৌশল সেটাও শিখেছি। আজকে শিখলাম 90 থেকে 100 পর্যন্ত সংখ্যার বর্গ কীভাবে কত হয় এটাও জেনে গেলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবার আমরা যে কোনো সংখ্যা, ধরো তো 21, 22, 23, 33, 34 এগুলো তো আমি তোমাদের শিখিয়ে দিইনি এখনও। তাহলে এই সংখ্যাগুলো কীভাবে করবো আমরা? 63, 65, 75 এই সংখ্যাগুলো কীভাবে করবো? 85 কীভাবে করবো? পঞ্চম টিপস অর্থাৎ 5 নম্বর পদ্ধতি প্রয়োগ করে আমরা বের করে নিতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় তোমরা এই ক্লাসটি মনোযোগ সহকারে উপভোগ করছো। 5 নম্বর কি? যে কোনো সংখ্যার বর্গ, যে কোনো সংখ্যার বর্গ অর্থাৎ যেগুলো আমরা পাইনি, এই 4টা পদ্ধতির মধ্যে পড়েনি, যে বাকি সংখ্যাগুলো রয়েছে এই 1 থেকে 100 পর্যন্ত, ওই বাকি সংখ্যাগুলো আমরা বর্গ করার টিপটা জানবো। কি একটা দিলাম 23, 23-এর বর্গ কত? তার উপর আমরা স্কোয়ার দিয়ে দেবো, 23 স্কোয়ার। যথারীতি এখানে একটা কাজ করবা, এইখানে একটা ফাঁকা ঘর দিবা, এখানে একটা ফাঁকা ঘর, এখানে একটা ড্যাশ করে দিব। ঠিক 3-এর বর্গ কত? 3-এর বর্গ কত? 9। তাহলে আমরা এখানে দেব 9 দিয়ে দিব। একক স্থানে অঙ্কের বর্গ 3, 3-এর বর্গ কত? 9। বাংলায় দিয়ে যদি বাংলায় দিই আমি 9। তারপর দ্বিতীয় কাজটা হচ্ছে তোমার দশক স্থানীয় অঙ্ক গুণ একক স্থানীয় অঙ্ক গুণন এই 2 স্কোয়ারটা গুণ করতে, 3 দুগুণা কত? 6, 6 দুগুণা কত? 12, 12 2, 12 2 এখানে বসাতে হবে। হাতে থাকলে কত? 1, হাতে একটা পরে বসাবো। আর তারপরের কাজ হচ্ছে দশক স্থানীয় অঙ্কের বর্গ, 2-এর বর্গ কত? 4, 2-এর বর্গ 4, আর এই যে হাতে 1 কত হবে? 5। এইখানে আমরা 5 দিয়ে দিব। তাহলে 23-এর বর্গ 529 হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে পাটিগণিত অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে, বীজগণিতে কাজে লাগবে। এক কথায় তোমার সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী অর্থাৎ ইন্টারমিডিয়েট পর্যন্ত তোমরা এই বর্গগুলো মুখোমুখি করে ফেলতে পারবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটা নিয়ে আমরা 28, 28-এর বর্গ কী হবে তাহলে? 8-এর তাহলে এক ড্যাশ দিব আমরা। 8-এর বর্গ কত? 64, 8-8 64, 64 4, হাতে থাকলো কত? 6 থাকলো, হাতে থাকলো 6। তারপর যথারীতি তোমার কি হবে? 2 দশক স্থানীয় অঙ্ক গুণন একক স্থানীয় অঙ্ক গুণন হচ্ছে 2। তাহলে 8 দুগুণা 16, 16 দুগুণা 32, 32 সাথে এই 6টা যোগ করে দিতে হবে। এটা যোগ করে দিব। তাহলে 32-এর 6 কত? 38, 38-এর কত? 8, 38-এর 8, হাতে থাকলো কত? 3। এই হাতে 3টা রাখবো আমরা এখন। তারপর যথারীতি দশক স্থান অঙ্কের বর্গ, 2-এর বর্গ কত? 2 দুগুণা 4, 4 হাতে কত? 3, 4 আর 3 কত? 7। তাহলে আমাদের 28-এর বর্গ 784 হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটা আমরা দিই 63 বা 65 একটা দিই আমরা। 65-এর বর্গ কী হবে? 65 না 67 দিলাম। 65 5, একক স্থান অঙ্ক 5, ওটা তো আমরা জানি। তাহলে 67-এর বর্গ কী হবে তোমরাই বলো। হ্যাঁ, প্রথমে কি? একক স্থানীয় অঙ্কের বর্গ, আমরা আগে ড্যাশ 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 দিয়ে দিব। তাহলে একক স্থানীয় অঙ্ক কত আছে? 7, 7-এর বর্গ 7 7 49, 49-এর 9, হাতে থাকলে কত? 4, হাতে থাকলে 4, আমরা সাইডে একটু নোট করে রাখি। তারপর কি? দশক স্থানীয় অঙ্ক গুণ একক স্থানীয় অঙ্ক গুণন হচ্ছে 2, 6 7 42, 42-এর 2, 6 7 42, 42 দুগুণা কত? 84, 84, আর এই যে 4, 84-এর 4 কত? 88 বা 88, 88-এর এখানে 8, হাতে রাখবো এখন 8, হাতে 8টা এরপরে দিব আমরা এখানে। তারপর যথারীতি কি দশক স্থানীয় অঙ্কের বর্গ, 6-এর বর্গ কত? 6 36, 36 আর 8-এ 44, এই 44টা এখানে বসে দেবো। 4489। কি মজা না? বলছিলাম না যে অনেক মজার টিপস রয়েছে 5টি। এই 5টা টিপসের মধ্যে আমরা যে কোনো সংখ্যা করে ফেলতে পারবো বর্গ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আর একটা সংখ্যা নিই।
83। 83 বর্গ কত হবে তাহলে? যথারীতি একক স্থানাঙ্ক অঙ্ক 3, 3 বর্গ 9। ডান সাইড থেকে লিখবো 3 বর্গ কত 9, হাতে তো নাই এখানে। তারপর 10 স্থানাঙ্ক গুণ একক স্থানাঙ্ক গুণন 2, তাহলে 3 আসতে 24, 24 দুগুণা 48, 48-এর কত 8, 48-এর 8, হাতে কত 4, হাতে 4টা আমরা রেখে দিলাম এখানে। তারপর কি 10 স্থানাঙ্কের বর্গ, 8-এর বর্গ কত 8-8 64, 64 আর এই যে হাতে 4 কত 68। এই আমাদের মজার 5টা টিপস। এই 5টা টিপস মনে রাখলে তোমরা যে কোনো সংখ্যার বর্গ ক্যালকুলেটর ছাড়াই তোমরা 2 সেকেন্ডে করতে পারবা। কে হয়তো কারো হয়তো 3 সেকেন্ড লাগতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পরের পর্বে চলে আসব। এবার আমরা তো বর্গ করার টিপস জানলাম, এটা তোমার বহু নির্বাচন নিতে কাজে লাগবে, চাকরি বাকরি করার ক্ষেত্রে কাজে লাগবে, এমনকি ইন্টারমিডিয়েট পর্যন্ত অঙ্ক যখন আমরা করবো অঙ্ক করার ফাঁকে ফাঁকে এই বর্গ সংখ্যাগুলো কাজে লাগবে, বর্গ কীভাবে করতে হয়। তাহলে আমাদের বর্গ নির্ণয়ের কৌশলটা হয়ে গেল আজকের আলোচনা। প্রথমটা ওকে। দ্বিতীয় আলোচনা কি গুণনীয়ক কি, তোমরা তো ক্লাস 6-এ শিখছই গুণনীয়ক কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে গুণনীয়কটা কি, যে কোনো সংখ্যা যে সংখ্যা দ্বারা নিশেষে বিভাজ্য হয় সেগুলোকে বলা হয় ওই সংখ্যার গুণনীয়ক। যেমন দেখো 10 একটা সংখ্যা, কি বললাম যে কোনো সংখ্যা যে সংখ্যা দ্বারা নিশেষে বিভাজ্য হয় সেগুলোকে বলা হয় প্রদত্ত সংখ্যার গুণনীয়ক। যেমন 10কে কত দিয়ে আমরা বিভাজ্য করতে পারি? 10কে 1 দিয়ে ভাগ করতে পারি, 10-1-কে 10, 10কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, 5-2 = 10। তাহলে 10-এর গুণনীয়ক কত? 10-এর গুণনীয়ক, তাহলে 10কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, 10-1-কে 10, 10কে আমরা 10 দিয়ে ভাগ করতে পারি, এটা ভাগফল কত 1, 10কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, 5-2 = 10। আবার 10কে আমরা 5 দিয়েও নিশেষে বিভাজ্য করতে পারি, তাহলে 10-এর গুণনীয়ক তাহলে কি 1, 2, 5 এবং 10। 10-এর গুণনীয়ক 1, 2, 5, 10। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে গুণনীয়কটা আমরা জেনে গেলাম যে কোনো সংখ্যা যে সংখ্যা দ্বারা নিশেষে বিভাজ্য হয় সেগুলোই হচ্ছে প্রদত্ত সংখ্যার। এটা প্রদত্ত সংখ্যার গুণনীয়ক কত? এখানে প্রদত্ত গুণনীয়ক তাহলে কত? 10 এর সঙ্গে 10-এর গুণে 1, 2, 5, 10। আর একটা আমরা নিই 16 সংখ্যাটা কত দ্বারা নিশেষে বিভাজ্য? কত দ্বারা? 16কে আমরা 1-কে 16, তারপর 16কে 2 দিয়েও দিতে পারি আমরা, 8-2 = 16। এই তো হয়ে গেল। তাহলে 16-এর গুণনীয়ক কত? 16-এর গুণনীয়ক, 16কে তো আমরা 1 দিয়ে নিশেষে বিভাজ্য, তাহলে 1, 16কে 2 দিয়েও নিশেষে বিভাজ্য 2, 16কে আমরা আর 4 একটা নিতে পারি, 4-2 = 8, 4-4 = 16, 16-1-কে 16, 8-2 = 16, 4-4 = 16। তাহলে 4 দিয়েও যায়, তাহলে 4 একটা গুণনীয়ক, 8 দিয়েও নিশেষে বিভাজ্য 16, তাহলে 8 একটা গুণনীয়ক, 16 দিয়েও নিশেষে বিভাজ্য 16 একটা। এইভাবে তাহলে গুণনীয়কগুলো বুঝে গেলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বইয়ের অনুশীলনী 1-এর 1 নাম্বার অঙ্ক তোমাদের গুণনীয়ক, মৌলিক গুণনীয়কের সাহায্যে সমাধান করতে হবে। মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। এই বর্গমূল করতে গেলে তোমাদের গুণনীয়ক জিনিসটা জানতে হবে, মৌলিক গুণনীয়ক জিনিসটা কি একটু জানতে হবে, আর বর্গমূল কীভাবে নির্ণয় করবো সেটাও জানতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো এবার আমরা মৌলিক গুণনীয়কটা কি একটু দেখে নিই। ধরো 20 একটা সংখ্যা, 20 বা 20 একটি সংখ্যা, এটাকে আমরা তো মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে পারি। কত? আমরা যখন গসাগু লসাগু করি তখন এভাবে বিভাজন করি না, জোড় সংখ্যা আছে তাই 2 দিয়ে ভাগ দিলে 10-2 = 20, 2, 5-2 = 10। তাহলে কী পাইলাম আমরা? 2, 2, 5। যে কোনো সংখ্যা যেমন গসাগু বা লসাগু করার সময় এই যে এভাবে বিশ্লেষণ করি আমরা, এটা কি উৎপাদকে বিশ্লেষণ করি। তাহলে 20-এর এগুলো কি? এটা 2, 2, 5 এগুলো গুণনীয়ক। আবার দেখো 2, 2, 5 এগুলো কী সংখ্যা? মৌলিক সংখ্যা। তোমরা তো ক্লাস 6 জানছই যে মৌলিক সংখ্যা কোনগুলা, যে একের চেয়ে বড় যে সংখ্যাগুলা, একের চেয়ে বড় হতে হবে কোন সংখ্যা? 2, একের চেয়ে বড় 2,
3, 5, 7, 11, 13। তাহলে এই প্রতিটা সংখ্যা কি 1-এর চেয়ে বড়। তাহলে 10-এর 20-এর গুণনীয়ক তো 1 হয়, 2 হয়, 4 হয়, 5 হয়, 10 হয়, 20 হয়। তার মধ্যে 20-এর গুণনীয়কগুলোর মধ্যে বা কোনো সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে যে সংখ্যাগুলো মৌলিক, দেখো 20-এর মৌলিক গুণনীয়ক কত? 2, 2, 5। এই যে 2, 5, এগুলো কি? এই গুণনীয়কগুলো মৌলিক সংখ্যা, এই জন্য এই গুণনীয়কগুলো বলা হয় মৌলিক গুণনীয়ক। আর তাহলে তোমরা নিশ্চয়ই মৌলিক গুণনীয়ক বুঝে গেছো যে কোনো সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে যে সংখ্যাগুলো মৌলিক সেইগুলোকে বলা হয় মৌলিক গুণনীয়ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা গুণনীয়ক বুঝলাম, মৌলিক গুণনীয়ক বুঝে গেছো। এবার বর্গমূল। বর্গমূল তো আমি গত ক্লাসে তোমাদের আমি শিখিয়েছি। তোমরা হয়তো বা বই পড়ছো যে তোমাদের গণিত বইয়ের প্রথম পৃষ্ঠার নিচের 2 লাইনেই তোমাদের বর্গ এবং বর্গমূল কাকে বলে দেওয়া আছে। আর আমি তো গত ক্লাসে লিখেও দিয়েছি, তোমরা আশা করি সবাই লিখছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্গমূল কী ছিল? কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায়। ধরো একটি সংখ্যা কত? 7। 7কে 7 দিয়ে গুণ করলে কত হবে? 7 7 49। তাহলে এটা ছিল কি? সংখ্যা। আর এটা হচ্ছে গুণফল। কার? 7কে 7 দিয়ে গুণ করলে 7 7 49। তাহলে কি? কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায়, তখন সংখ্যাটিকে, এই যে সংখ্যাটা মানে এই সংখ্যাটাকে বলা হবে এই গুণফলের বা 49-এর বর্গমূল। তাহলে 49-এর বর্গমূল কত? 49-এর বর্গমূল 7। তাহলে এবার দেখো 5কে 5 দিয়ে গুণ করলে কত হবে? 5কে 5 দিয়ে গুণ করলে কত? 25। তাহলে সংখ্যাটা কত? 5, গুণফল কত? 25। তাহলে এই সংখ্যাটা কত? 5। 5কে বলা হবে এই 25-এর বর্গমূল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্গমূল চিহ্নটা কি তোমরা তোমাদের তো গত ক্লাসে জানিয়েছি। কীভাবে? লাঙ্গলের মতো একটা চিহ্ন দিই, এই যে। তাহলে এটা কার? 25-এর বর্গমূল কত? 5। এটা 5 কীভাবে আসে? এইভাবে লিখব। 25 যদি থাকে আমরা লিখতে পারি এটাকে 5 গুণন 5। একটা জোড়া থাকলে আমি এটার পরিবর্তে একটা 5 লিখতে পারি। এটা একটা পদ্ধতি। অথবা এটা আমরা লিখতে পারি 5 গুণন 5 মানে 5-এর উপর স্কোয়ার, মানে 2 লিখতে পারবো, যেহেতু পার্টিকুলার 2 দিলাম। 2, এই যে স্কোয়ারটা আর এই যে রুটটা কাটা যায় একটা নিয়ম অনুযায়ী। তাহলে 25-এর বর্গমূল 5। এভাবে আমরা বর্গমূল নির্ণয় করব। তাহলে তোমাদের 1-এর 1 অনুশীলনীর 1 নম্বর অঙ্ক আমরা শুরু করব। সেই সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে 1 নম্বর অঙ্ক চলে আসি। কি তোমাদের গণিত বইয়ের কি? গণিত বইয়ে পাটিগণিত 1-এর 1 অনুশীলনীটা আমরা করি। তাহলে একটু মুছে দিলাম। তাহলে বর্গমূল নির্ণয় করব এখন আমরা। বর্গমূল কাকে বলে আবার একটু রিপিট করে নিলাম। অনুশীলনী 1-এর 1, 1-এর ক নাম্বার। এখানে তোমাদের ক খ গ ঘ 4টি সমস্যা দেওয়া আছে। এটা সমাধান করার চেষ্টা করো। 2টি করে দেবো এবং 2টা তোমাদের কাজ দিব। ক নাম্বার কত দেওয়া আছে? 169। এটার আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রথমে লিখব এখন 169। এটাকে আমরা গুণনীয়ক, মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করব। তাহলে 13, 169 আমরা যে তোমাদের 4th পৃষ্ঠায় দিয়েছিলাম 1 থেকে 20-এর মধ্যে যে সংখ্যাগুলো, কিছু কিছু সংখ্যা মুখস্থ রাখবা। যেমন 289, 169, 324, 361, 19-এর বর্গ, এই সংখ্যাগুলো মনে রাখবো। তাহলে 169 একটা কি পূর্ণবর্গ সংখ্যা, তার বর্গমূল কত? 13। তাহলে এটা অন্য কোনো সংখ্যাতে না দিয়ে আমরা কত? এই 13 দিয়ে 13 169। তা লিখবো যে অতএব 169 = 13 গুণন 13। তাহলে কি এটার বর্গমূল নির্ণয় কত লিখবো এখন? অর্থাৎ এই বর্গমূল চিহ্ন দিতে কার? এটার বর্গমূল 169 ইকুয়াল রুট। তাহলে এদিকেও রুট নিলাম বর্গমূল চিহ্ন, ওইদিকেও বর্গমূল চিহ্নটা নিয়ে নিব আমরা 13। এক জোড়া করে যদি গুণনীয়ক থাকে তাহলে তার পরিবর্তে আমরা একটা সংখ্যা লিখতে পারবো, অথবা এটার পরিবর্তে এটাও লিখতে পারবো,
অথবা তোমরা এভাবেও করতে পারবা রুট 13 গুণন 13, তাহলে কী হতে হয় এ গুণ করলে যেমন এ স্কোয়ার হয়, তোমরা ক্লাস 6-এ শিখছো, এরকম 13 গুণ করলে 13 স্কোয়ার হয়, এই এ স্কোয়ারের রুট কাটা গিয়ে কী হবে 13। তোমার এই লাইনটা বাদ দিয়ে যদি তোমরা এক জোড়া সংখ্যা থাকে তারপর যদি একটা সংখ্যা লিখো তাহলে বর্গমূল হয়ে যাবে। তাহলে লিখো যাতে নির্ণেয় বর্গমূল তো 13। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ক নাম্বার সমাধান আমাদের হয়ে গেল। এভাবে তোমরা খ নাম্বারটাও করতে পারবা, গ নাম্বারটা করতে পারবা। তো আমি করে দিই একটু গ নাম্বারটাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বর্গমূল করার পদ্ধতি শিখে গেলাম। এবার গ নাম্বারটা তোমাদের করে দিই। কত আছে 15, 21 লিখব যে এখন 15, 21 লিখলাম। এইভাবে আমরা গুণনীয়কগুলো বের করার চেষ্টা করি। প্রথম কাজ কি, এটা কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? বিজোড় সংখ্যা, যেহেতু একক স্থানে অঙ্কে 1 রয়েছে, 1, 3, 5, 7, 9 এগুলো থাকলে বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা থাকলে এটা 2 দ্বারা বিভাজ্য যাবে না। তাহলে কি 3 দ্বারা বিভাজ্য কিনা? তোমরা ষষ্ঠ শ্রেণীতে শিখছো যে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। দেখো তো 1 আর 2 কত 3, 5, 3, 8, 8 আর 1 9। তাহলে এই সংখ্যাটার প্রত্যেকটা অঙ্কের যোগফল হচ্ছে কত 9, এটা 3 দ্বারা বিভাজ্য, তাহলে এই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হবে। আমরা ষষ্ঠ শ্রেণীতে তোমাদের শিখিয়েছি, তোমাদের আশা করি মনে আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এটা 3 দিয়ে বিভাজ্য হবে। 3 5 15, 2 আছে তো ভাগ যেমন প্রথমে তো আমরা একটা করে অঙ্ক নিব। প্রথমে আমরা এক ছিল, আমরা 1 দিয়ে বিভাজ্য আছে না, তখন 2টা অঙ্ক নিব। 15 হলো, 15কে 3 5 15 যাচ্ছে। এবার 2 ভাগ যাচ্ছে না, তাহলে একটু নিব 0। কত আছে এখানে 21, 3 7 তাহলে 21। আবার দেখো এটা তো বিজোড় সংখ্যা, 7 5 কত 12, 7 5 12, তাহলে 12কে 3 দ্বারা বিভাজ্য যায়, তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য হবে 3। তাহলে 3 1 3, কত থাকলো বাকি? 5 থেকে 3 বিয়োগ করলে কত 2, 2 আর 0 কত 20, পাশাপাশি মনে করো 20। তাহলে 20কে 3 3 6 18, 6 নিব এখানে। কত বাকি থাকলো তোমাদের এখানে 2। 20 থেকে 3 6 18, 18 থেকে 20 থেকে 18 বিয়োগ করলে 2, এই 2 আর 7 পাশাপাশি মনে করতে হবে, 3 9 27। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক নম্বরে দেখো আমরা 169-এর বর্গমূল করলাম, তাই না? আর 169-এর বর্গমূল কত 13, এটা আমাদের মুখস্থই আছে। আর ক নম্বরে তো আমরা যথারীতি করলাম এটা। তাহলে এটা 9 আছে, 15কে 16, 16কে 3 দ্বারা বিভাজ্য হয় না, এটাকে 8 5 7 9 এগুলো দিয়ে বিভাজ্য হবে না, একবারে 13 সংখ্যাটা দিয়ে বিভাজ্য হবে। এটা মুখস্থ রাখবো ভাই। 361, 289, 169 এই সংখ্যাগুলো মুখস্থ রাখবা। তাহলে দেখেই মনে করবো যেটা 13 দিয়ে বিভাজ্য হবে। তাহলে নিব 13, 13 13 169। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের মৌলিক গুণনীয়ক বের হয়ে গেছে। এখন নেব কি অতএব 15 21। কার 15 21-এর এগুলো কি মৌলিক গুণনীয়ক। তাহলে 15 21 সমান কী লিখবো? 3 গুণন 3 গুণিত 13 গুণিত 13। তাহলে কার এর বর্গমূল নির্ণয় করতে, তাহলে যথারীতি আগের মতো আমরা লিখব যে অর্থাৎ এই বর্গমূল চিহ্ন দিলাম কত 15 21। বাম দিকে যেহেতু নিলাম, ডান দিকেও বর্গমূল চিহ্ন নিতে হবে, কারণ এই যে 13 13 69 69 13 এটা এইগুলো গুণ করলে 15 21ই হয়। তাহলে 3 গুণন 3 গুণন এই 13 লিখলাম, এই 13 লিখে দিলাম, এই জোড়া। তাহলে আমাদের নিয়ম কি, প্রতিটা জোড়ার জন্য একটা করে গুণনীয়ক লিখব। এখানে 13 এক জোড়া গুণনীয়ক আছে, এই 2টা 13 করলে তো আমরা একটা 13 লিখে দিলে আমাদের বর্গমূল চলে আসবে কত 3 আর গুণ 13, 3 13 কত 39। তাহলে আমরা লিখব যে এত হয়তো নির্ণয় বর্গমূল কত 3 13 39। কি বর্গমূল খুব মজা, তাই না? তাহলে বর্গমূল আমাদের হয়ে গেল। এবার আমরা ঘ নাম্বার সমস্যাটা সমাধান করে দিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ঘ নাম্বারটা মনোযোগ দিয়ে করো। একের ঘ নাম্বার সমাধান করব আমরা। কত দেওয়া আছে 11,025 যে 11,025 এটা আছে। তাহলে লিখব যে এখন 11,025। তাহলে দেখো
কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি বিজোড় থাকে তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে আমরা 3 দ্বারা বিভাজ্য হয় কিনা দেখব। তার জন্য কি করতে হবে, এই সংখ্যাটার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে 5 আর 2 কত, 7, 7 আর 8, 8 আর 9। তাহলে এই সংখ্যাটার অঙ্কগুলোর যোগফল কি 9, যা 3 দ্বারা বিভাজ্য। তাহলে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে, অবশ্যই হবে। আমরা ষষ্ঠ শ্রেণীতে অবশ্যই শিখছি এটা। তাহলে 1 দিয়ে তো 3 ভাগ যায় না, তাহলে 11 নিব। তাহলে 3 × 9 বা 3 × 3 = 9। 11 থেকে 9 বিয়োগ করলে কত, 2। 2 আর এই 0 পাশাপাশি 20 মনে করতে হবে, এখানে যে 20 এটা মনে করতে হবে। তাহলে 20, 3 × 6 = 18, 3 × 6 = 18, আরও 2 বাকি ছিল 2, তাহলে 2, 2 22, 22 3 দিয়ে ভাগ করলে কত হবে, 3 × 7 = 21, আরও 1 থাকলো 15, 3 × 5 = 15। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার দেখো বিজোড় সংখ্যা, আবার দেখি তো আমরা যে এই অঙ্কগুলো, এই সংখ্যাটার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হয় কিনা। 5 আর 7 কত, 12, 12 × 6 = 18, 18 আর 3 কত, 21, তাহলে 3 × 7 = 21, 21 সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য। তাহলে এই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য অবশ্যই হবে। 3, তা 3 × 1 = 3, 3 × 2 = 6, এখানে আছে কত, 7, তাহলে 3 × 2 = 6, 2 হবে। আর বাকি তাহলে কত, 1, 1 আর 5, এটা পাশাপাশি মনে করে, যে পাশাপাশি মনে করে 15 মনে করতে হবে। তাহলে 3 × 5 = 15, এটা হয়ে গেল। আবার দেখি আমরা 5 আর 2 = 7, 7 আর 2 = 9, 5 আর 2 = 7 আর 2 = 9, 9 আর 1 = 10, 10। তাহলে 10 তো যেহেতু 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না, তাহলে এটা 3 অঙ্কগুলোর যোগফল 3 দিয়ে বিভাজ্য হচ্ছে না, তাহলে এই সংখ্যাটাও 3 দিয়ে বিভাজ্য হবে না। 5, 2, 7, 8, 9, 10। তাহলে এবার দেখি কোনো সংখ্যার একক স্থান অঙ্ক 0 বা 5 থাকলে ওই সংখ্যাটা কি 5 দ্বারা বিভাজ্য হয়, এটা তো আমরা ক্লাস 6-এ জানছি। তাহলে আমরা এটা 5 দিয়ে বিভাজ্য দিয়ে দেবো। 5, তাহলে 5 × 2 = 10, 2 থাকলো, 2 = 22, তাহলে 22-কে 5 দিয়ে ভাগ করলে 4 × 5 = 20, কত তাহলে 2, তাহলে 25, তাহলে 5 × 5 = 25। আবার দেখো একক স্থানে 5 আছে, তাহলে এটা 5 দিয়ে অবশ্যই যাবে। তাহলে 5, তাহলে 4 × 5 = 20, 4 × 5 কত হলো, 20, 4 থাকলো, তাহলে 4 × 5 = 45, 5 × 9 = 45। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর 49, এটা তো 7 দিয়ে যাবে, 7 × 7 = 49। তাহলে ওতে আমরা লিখবো কত, 11,025 = কত লিখবো আমরা, এই মৌলিক গুণনীয়কগুলো সবগুলো গুণ আকারে লিখে দিই। 2, 3 × 3 × 5, 5, 7, 7। তাহলে অর্থাৎ রুট দিলাম কত, 11,025 = ডানেও রুট দিলাম, নিচের জিনিসটা মুছে দেই, কত, 3 × 3 × 5 × 5 × 7 × 7। তাহলে এই জোড়া জোড়া করে দিলাম। তাহলে বর্গমূলে একটা জোড়া গুণনীয়ক থাকলে আমরা একটা সংখ্যা লিখতে পারি। 3, 5-এর যে একটা জোড়া আছে, তাহলে একটা 5 লিখবো, আর এগুলো গুণিত আকারে লিখে দিব 7, তাহলে এক জোড়া 7-এর জন্য একটা 7, তাহলে 3 × 5 = 15, 7 × 15 = 105। এটাই আমাদের বর্গমূল, এটাই বর্গমূল। তাহলে অতএব নির্ণেয় বর্গমূল 105। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমাদের 1 নম্বর সমস্যাগুলোর সমাধান করে দিলাম, 4টার মধ্যে 3টা করে দিলাম। আগামী দিন আমরা ভাগের সাহায্যে বর্গমূল মানে 2 নম্বর সমাধান করব, 3 নম্বর সমস্যাগুলি সমাধান করব, 4 নম্বর সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করব। এর আরেকটা কথা, তোমরা তাহলে এই যে 1 নম্বর সমস্যাগুলি সমাধানগুলো তোমরা নোট করে রাখবা, মেসেঞ্জার গ্রুপে আমাকে দেখাবা। আর এই যে উদাহরণ তোমরা 2, উদাহরণ 4, উদাহরণ 5, এই সমস্যাগুলোর সমাধান তোমরা মৌলিক গুণনীয়কের সাহায্য করবা। কোন পদ্ধতি থাকে তোমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে এই সংখ্যাগুলোর বর্গমূল নির্ণয় করবা। তো সবাই আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লাগছে। যদি এই ভিডিও ক্লাসটি ভালো লাগে তাহলে যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে রাখবা, লাইক করবা, কোনো পরামর্শ থাকলে কমেন্ট বক্সে জানাবা। আর এই করোনাকালীন সময়ে তোমরা অযথা বিনা প্রয়োজনে বাড়ির বাইরে কখনো যাবা না। তোমরা পাঠ্য বইগুলা বাংলা, সমাজ, ধর্ম, বিজ্ঞান যেগুলো একা একাই পড়তে পারো, তোমরা
যে এটা গবেষণার ফল যে 80 থেকে 90% যে পাঠ্য বইয়ের পড়াশোনাগুলো শিক্ষার্থীরা নিজে নিজেই যদি অনুশীলন করে চর্চা করে স্টাডি করে অবশ্যই পারবে। বাকি 10% জন্য আমরা তো আছি, যেহেতু করোনাকালীন সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, অনলাইন ক্লাসগুলো তোমরা নিয়মিত করো। আর ক্লাসটা ভালো লাগে তোমাদের যে আশপাশে আরও অন্যান্য প্রতিষ্ঠানের বন্ধুরা আছে তাদের মধ্যে শেয়ার করো। আর পরবর্তী ভিডিও ক্লাস নিয়ে আমি অবশ্যই উপস্থিত হব যদি আল্লাহ আমাকে সুস্থ রাখার তৌফিক দান করে। তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।